এইসব ঝাপসা প্ল্যান দিয়ে ইলেকশন জেতা যাবে না। আমার প্ল্যান মতো ইলেকশন করো, কনফার্ম পাস। এই তুই কি ডারে? কেউ না, আপনি আমাকে চিনবেনও না। এই ছেলে, তুমি জানো কাদের সামনে কথা বলছো? জি জানি কাদের সামনে কথা বলছি। আমি খুব ছোটবেলা থেকেই, যখন আমার কৈশোর বয়স ছিল, শৈশবে যখন পা দিয়েছি, তখন থেকেই আমি বিএনপিকে পছন্দ করতাম। অর্থাৎ তাদের কার্যক্রমগুলো যখন ছিল, যখন শৈশব বয়সে আমি কিছু বুঝতাম না, তখন তাদের প্রতি মনের অজান্তে কিছু ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন বুঝতে শুরু করলাম, দেখতে শুরু করলাম, জানতে শুরু করলাম, তখন চলে আসলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের শাসনামলে আমি দেখেছি যে ভালোও হয়েছে, খারাপও হয়েছে, সবই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি কোনো দল করি? আসলে দলের ঊর্ধ্বে হচ্ছে আমাদের দেশের জন্য কে কি করছে। দল তো আমরা তখনই করব যখন আমি দেখব আমার জন্য কে করছে, আমার দেশের জন্য কি করছে, আমার পরিবারের জন্য কে করছে, তাই নয় কি? তারেক রহমান যখন দেশে ফিরলেন, তখন উচিত ছিল তার নেতাকর্মীদের সম্পর্কে আরও ভালো মতো জানা, কাকে সে যোগ্য প্রার্থী হিসেবে রাখবে, কাকে রাখবে না। কারণ একটা দল কিন্তু নির্ভর করে তার নেতাকর্মীদের উপরই। নেতাকর্মী যদি ভালো হয়, সুশিক্ষিত হয়, এবং তারা যদি জানে কোন জায়গায় কোন কাজটুকু করতে হবে, তাহলে অবশ্যই একটা শক্ত দল গঠন করা সম্ভব। কিন্তু উনি হয়তো ভুলেই গেছেন যে উনি যেই সময়টা পার করে আসছিলেন, সেই সময় কারা ছিলেন, এখন কারা আছেন, কাদেরকে নিয়ে আসলে দল গঠন করা উচিত ছিল। বর্তমান সময়ে আমরা দেখছি জামাতকে নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মধ্যে জড়িয়ে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাচ্ছেন তারেক জিয়া। আমরা রিসেন্টলি একটা কথা শুনেছি যে জান্নাতে নাকি টিকিট দেওয়া হচ্ছে। মানে এই কথাটা যেন কেমন না কথাটা। দেখেন এই ভিডিও থেকেই যে উনি কথাটাকে কিভাবে বলেছে, উনি স্পেসিফিকভাবে কাকে বুঝিয়েছেন। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে? হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। এই যে কথাটা বললেন শিরকি করাচ্ছে, নাউজুবিল্লাহ, বুঝলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি কোন স্ক্রিপ্ট থেকে পড়েছেন, কারো কাছ থেকে শুনেছেন? যদি শুনিয়ে থাকেন, স্ক্রিপ্ট থেকে হয়ে থাকে, বা উনি যদি নিজেই বলে থাকেন, এই কথাটা উনি কিভাবে বলেন? আমরা বর্তমান সময় এই প্রজন্মের মানুষগুলো আমরা চাই কি, একটা হিংসা বিদ্বেষমূলক একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের রাজনীতির মধ্যে আমাদের দেশের জন্য সবকিছু করা হবে। কিন্তু সেই আগের নিয়ম, আগের ট্রেন্ডের মধ্যে আমরা আছি। তার যে দলের নেতাকর্মীরা আছেন, তারাও কিন্তু বলে যাচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায়, যেটা আমরা অতীতে আওয়ামী লীগের শাসনামলেও দেখেছি। যেমন বর্তমান সময় ঢাকা ৮ আসনকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। মির্জা আব্বাসের নেতৃত্বাধীন ধানের শীষ মার্কায় তিনি কাজ করছেন, কিন্তু কাজ করতে গিয়ে কেন নাসিরুদ্দিনের সাথে এই ধরনের বাকবিতণ্ডাতে জড়াবেন, বা এই ধরনের কথা কেনই বা বলবেন? অথবা এই ৮ আসনকে নিয়ে আমরা অনেক মারামারির মতো দেখতে পারতেছি, লাইক টম এন্ড জেরির মতো, যে একজন আরেকজনের পিছনে লেগেই রয়েছে। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮, মির্জা আব্বাস। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন। যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমো না। এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি, কিন্তু ওটা বোঝে নাই যে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। তো রাজনীতি কি শুধু এমনই যে আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকবো, নাকি রাজনীতি হবে বন্ধু পরায়ণ, যে আমরা চাই আমাদের দেশ বা সমাজকে করার জন্য? বর্তমান সময়ে বিএনপি এবং জামাত ইসলাম উভয়ই সোশ্যাল মিডিয়াতে বলেন, বা আমরা যদি বাইরে দেখি বিভিন্ন ধরনের ব্যানার পোস্টারের দিক থেকে, কিন্তু আমি যতটুকু দেখেছি যে বিএনপি অনেক এগিয়ে আছে, কিন্তু নীরব প্রতিবাদ কিন্তু করে যাচ্ছে জামাত ইসলাম। আমরা যদি একটু খেয়াল করি যে বিএনপি কিন্তু একটা মিডিয়া সেল গঠন করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলার চেষ্টা করছে, এবং এই সোশ্যাল মিডিয়ার তার প্রচারণার মধ্যেও কিন্তু সে কন্ট্রোভার্সিতে পড়ে যাচ্ছে। বিএনপি মিডিয়া সেলের পাশাপাশি কিন্তু শুধুমাত্র বিএনপি কাজ করতেছে তা কিন্তু না, পাশাপাশি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে জামাত ইসলামও কিন্তু খুব সুন্দরভাবে, আরও স্মার্টভাবে, প্রফেশনালভাবে একটা ওয়েবসাইট খুলে ফেলছে। নাম হচ্ছে আমাদেরদাড়িপাল্লা.com। বাংলাদেশের মধ্যে মনে হয় প্রথম কোনো একজন দল নির্বাচনী প্রচারণার জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছে।
খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, খুব প্রফেশনাল মনে হয়েছে। একটা ওয়েবসাইটের মধ্যে দেখেন খুব সুন্দর করে ছবি শেয়ার করার মতো একটা অপশন রেখেছে, প্রোফাইল পিকচার মতো দিতে পারবে, ফেসবুকে আপলোড দিতে পারবে, ভলান্টিয়ারের অপশন দিয়ে রেখেছে যারা মাঠ পর্যায়ে কাজ করবে, কর্মীরা নিচ্ছে, যারা নিজেরা নিজেদের প্রচারণার কাজগুলো করতে পারবে। শপথের অংশ আমরা দেখতে পাচ্ছি যেখানে শপথ হিসাবে অনেক নৈতিক অধিকার তারা দিতে পারছে এবং সেটা কাস্টমাইজ করার অপশনও কিন্তু সে এখানে রেখেছে। বুদ্ধি ভালো। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন লোগো, মিডিয়া, গ্রাফিক ডিজাইন সবকিছু কিন্তু এখানে দিচ্ছে সে, এবং এই জেনারেশনের পালস বুঝেই কিন্তু সে কাজ করতেছে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি তারেক রহমানও কিন্তু সে চাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেও কি করতে, নিজের ইমেজটাকে তৈরি করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এখানেও কিন্তু সে কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে, যেখানে ফ্যামিলি কার্ডের কথা বলেছে সেই পোস্টের মধ্যেও আমরা দেখতে পারতেছি প্রচুর পরিমাণে হারিয়েট আছে। প্রশ্ন হচ্ছে এত কন্ট্রোভার্সি কেন? এই সময়ে ক্যাম্পিং কার্ডটা কতটুকু গ্রহণযোগ্য আমাদের কাছে? আবার উনি গাছ লাগানোর কথা বলেছে, আরও অনেক কথা বলেছে, সেগুলোতে আমি যাচ্ছি না। কিন্তু আমরা অপ্রাসঙ্গিক বা মানে অবাস্তবিক কোনো কিছু কেনই বলে বেড়াচ্ছি? এবং শুধু তাই না, আমরা স্মার্ট প্রচারণার যদি কথা বলি, প্রচারণা দেখতে পাচ্ছি জামাতে ইসলামকে ঘিরেই। কারণ জামাতে ইসলাম দেখতে পাচ্ছি তারা যখন যে কোনো কিছু পোস্ট করতেছে সেখানে একটা সংকেত, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। বিএনপি নির্বাচনী প্রচারণার জন্য কিন্তু একটা থিম সং তৈরি করেছে, সেটা আমরা জানি, দেখেছি, শুনেছি, এবং একটা না পরপর দুটো করেছে, এবং এই দুটোই কিন্তু একটু ব্যতিক্রম। দুপুরে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে, দুলা ভাই চিল্লাই কয় ধানের শীষের মাঝখানে, ধানের শীষের জয়ধ্বনি শুনি এখন সবখানে, ধানের শীষের জয়ধ্বনি শুনি এখন এখানে ওখানে সেখানে সবখানে। চলেন এবার দ্বিতীয়টা শুনি। 17 বছর পরে ভোট আইলো দেশ জুড়ে, থাকবো না তো ঘরে বসে, কেন্দ্রে যাব মিলে মিশে, ভোট দিব কিসে ধানের শীষে, ভোট দিব কিসে ধানের শীষে, ভরসা আছে কিসে ধানের শীষে, ধরছে ভালো ধানের শীষ, মার্কা নাকি ধানের শীষ, নতুন দিলে ধানের শীষ, গণভোটে ধানের শীষ, জনগণের ধানের শীষ, জনজুলুমের দিন শেষ, সবার আগে বাংলাদেশ। কেমন যেন একটু গন্ধ পাচ্ছি আমরা পুরনো কোনো একটা গানের সাথে, অর্থাৎ ঠিক ধরতে পেরেছেন। এই গানটা আমরা যখন শুনি তখন আমাদের কাছে পুরনো কিছু ফিল দেয়, যেমনটা ফিল দিয়েছিল হচ্ছে আওয়ামী লীগের আমলে। আমরা জানি সেই গানটা কিন্তু সুপার হিট, মানে ওই সময়ের জন্য খুবই জনপ্রিয় ছিল। এমন কোনো ব্যক্তি, শিশু, বৃদ্ধ, নারী থেকে বাদ যায়নি, বা নির্বাচনী প্রচারণা থেকে যায়নি একটা গান যে কোথাও বাজেনি। সকল জায়গায় কিন্তু একটা গান আমরা শুনেছি। বিএনপি যে গানটা তৈরি করেছে সেই গানটা কিন্তু সে চেয়েছে যে আসলে আওয়ামী লীগের মতোই যেন একটু মানে অনুপ্রাণিত করে বা আর একটু যেন মোটিভেট করে, মানুষকে এক্সাইটমেন্ট তৈরি করে। কিন্তু আমরা কি কোনো কপি পেস্ট চাই, নাকি আমরা সুন্দর কিছু চাই, ইনফরমেশন বা ইনফরমেটিভ কিছু চাই? তো চলেন না আমরা এবার একটু জামাতকে ঘিরে, জামাতের যে ভিডিওটা আছে, তাদের যে থিম সং বা তাদের নির্বাচনকে কেন্দ্র করে যে ভিডিওটা তারা তৈরি করেছে সেটা একটু দেখি, তারা কি করার চেষ্টা করেছে আমাদের জন্য। কত রক্ত কত ঘাম, অবিরত সংগ্রাম, পেরিয়ে এই মানচিত্র পেয়েছি, কি করে ভুলবো বলো এই দেশ যারা দিয়ে গেল, যাদের সুরে মুক্তির গান গেয়েছি, হিন্দু আর মুসলমানে একই ঐক্যের গানে, আধারের দিন হবে হবে শেষ, করবে নতুন বাংলাদেশ, জুলুমের দিন হবে হবে শেষ, দাঁড়িপাল্লা গড়বে স্বদেশ, গড়বে নতুন বাংলাদেশ, গড়বে নতুন বাংলাদেশ, দুর্নীতি হবে হবে শেষ, চাঁদাবাজি হবে হবে শেষ, গড়বে নতুন বাংলাদেশ।
এখানে একটা জিনিস লক্ষণীয় যে তারা তাদের থিম সঙ্গের মধ্যে বা গানের মধ্যে কিন্তু প্রত্যেকটা পোর্শনে মেসেজ দিয়েছে যে আসলে সে আমাদের জন্য, আমাদের জেনারেশনের জন্য বা আমাদের প্রজন্মের জন্য কি করতে যাচ্ছে, কি করবে। আমরা তো আসলে এমন মেসেজগুলোই চাই। শুধু থিম সং থেকেই কিন্তু বসে নেই, তারা বিভিন্নভাবে ছোট ছোট নাটক বা প্রমোশন বা অ্যাডসের মাধ্যমে কিন্তু এমনভাবে স্মার্ট ওয়েতে প্রচারণা করে যাচ্ছে যেটা সত্যি আসলে অবাক করার মতো একটা বিষয়। কেন বলছি এই কথা? চলেন আমরা দুটো ভিডিও থেকে দেখি। কি ভাবছেন টিস করবো? সেই দিন আর নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা এত উন্নত যে এসব করার কথা কেউ চিন্তা করবে। কি ভাবছেন এগুলো সত্যি? এগুলো সবই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিন। মেসেজ এখানেই শেষ না, আরেকটা মেসেজ আছে, চলেন সেটাও দেখি। কি অবস্থা? মোটামুটি ভাই, সব ঠিকঠাক তো? অনেকদিন পরে এলেন তো, দেন এই যে পরিস্থিতি, এই যে তারপরে মোটামুটি দেখছেন না পাল্টা গেছে। কে বলছে? এরা নতুন নতুন লোক দিছে তো, পাল্টা গেছে। ভাই 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 সালাম আলাইকুম ভাই। এই যে আপনার টাকা ধরেন ভাই। আরে রাখেন ভাই। আমরা কেউ চাঁদাবাজি না। আরে রাখেন তো। আরে বাংলাদেশ আর আগের মতো নাই ভাই। গত 15 বছর এগুলো দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, এখন না দিলে একটা ক্লিয়ার হয় না। রাখেন ভাই, রাখেন তো বড় ভাই। আরে বড় ভাই রাখেন। আরে রাখেন তো। এই ভাই 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 নিয়ে যান ভাই 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 নিয়ে যান ভাই ভাই নিয়ে যান। আরে শোন, আরে রাখেন ভাই 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 ধরেন ভাই। ভাই ধরে আন না, টাকা তো আমি আপনারে দিতেছি না। টাকা দিতেছি আপনি যে বস্তিতে স্কুল করতেছেন সেই স্কুলের জন্য। আগে কইবেন না, চা খাওয়ার লেগে আইছি, মুডটাই পুরো নষ্ট করে দিলেন। এটা আমাদের স্কুল ফান্ডে জমা দিয়ে দিন। আচ্ছা, কি ভাবছেন দেশের সবাই ফেরেশতা হয়ে গেছে? না, এটা একটা স্বপ্ন। এইরকম বাংলাদেশ দেখতে চাইলে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে। মানুষ বাঁচে স্বপ্নে, মানুষ দেখে স্বপ্ন এবং সেই স্বপ্নটাকেই বাস্তবায়ন করতে চায়। তারেক জিয়ার মুখ থেকে যখন আমরা এই কথাটা শুনি যে উনি স্বপ্নে বিশ্বাসী না, পরিকল্পনায় বিশ্বাসী, মানুষ স্বপ্ন ছাড়া পরিকল্পনাও বা করবে কিভাবে? ওনার কি কথাটা বলা ঠিক হয়েছে? স্বপ্ন নিয়ে আছি বিধাই তো বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে তৈরি করতে হবে, কারণ আমরা সবাই স্বপ্ন দেখি। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব। উনি যে কথাটা বলেছেন, এই কথাটা উনি কেন বলেছেন আমরা জানি না, কিন্তু পাশাপাশি যদি জামাত ইসলামের কথা বলি, তারা কিন্তু স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখান এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু কাজ করবেন। ভিডিও দিয়ে কি শুধুমাত্র যেটা সম্ভব? অবশ্যই না। তার জন্য কিন্তু থাকা উচিত মহাপরিকল্পনা, যে পরিকল্পনা অবশ্যই আমি মনে করি জামাত ইসলামের আছে। জামাত ইসলাম নীরবে তার সংগঠনটাকে অনেক বড় করে তৈরি করা হয়েছে, যা ইসলামী ব্যাংক থেকে শুরু করে, ইবনে সিনা হসপিটাল থেকে শুরু করে এবং মানার ইউনিভার্সিটি থেকে শুরু করে, আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, হসপিটাল থেকে বলেন, আর্থিক প্রতিষ্ঠান থেকে বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে। যারা এখান থেকে সেবা পেয়েছেন তারা কি একটুর জন্য হলেও তাদের বিবেক কি নড়বে না যে কাকে ভোট দেওয়া উচিত, কেন দিব? তখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, আমি ভোট কাকে দিব? আমি বলুম না, আমার শরম করে। ভোট তাকেই দেওয়া উচিত যিনি ভোট পাওয়ার উপযুক্ত, যিনি আমাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য কাজ করবেন, যিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চান, যিনি থাকবেন সৎ এবং বৈধ পদ্ধতি বা হালাল পদ্ধতিতে কিভাবে করে মানুষ তার টাকাটা তার কাছে রাখবে, মানুষ কিভাবে করে সুন্দর এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকবে, সেই পরিকল্পনা যার হাতে আছে তার হাতেই দেশ তুলে দেওয়া উচিত এবং তার হাতেই দেশটা থাকা উচিত। ভোট কাকে দেবেন? ভোট কাকে দেবেন?